এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে, বাঁচতে হলে জানতে হবে, আর জানতে হলে অবশ্যই শুনতে হবে। আমি যে কথাগুলি বলবো সেগুলো অবশ্যই শুনতে হবে। এটা শুনুন, অনেক কিছু জানতে পারবেন। তাই আবার বলছি, বাঁচতে হলে জানতে হবে, আর জানতে হলে অবশ্যই শুনতে হবে। এক্সাম্পল দিয়ে কথাটাকে একটু গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। ধরুন 2-3 দিনের জ্বর, ওষুধ না খেলেও চলতো, এমনিতেই আপনি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যেতেন। সামান্য জ্বর হয়েছে, ওষুধ না খেয়েও আপনি সুস্থ হতে পারতেন। কিন্তু আপনি কি করলেন না, আপনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সাহেব আপনাকে শুরুতে দেখলো, টেলিস্কোপ দিয়ে দেখে বুঝলো হ্যাঁ আপনার জ্বর আছে। আপনাকে 3টে পরীক্ষা মানে টেস্ট করতে বললেন। টেস্ট করতে বলে আর সামান্য কিছু ওষুধ লিখে দিলেন। সেই টেস্টের রিপোর্ট, জ্বরের যে কারণ সেটা খুঁজে না পাওয়া গেলেও সেই টেস্টের রিপোর্টে কী বেরোলো না, আপনার কোলেস্টেরল, ব্লাড সুগার লেভেলটা একটু বেশি, এটা পাওয়া গেল। অর্থাৎ জ্বর আপনার যাতে যত বেশি ক্ষতিকারক না হচ্ছিল, সামান্য ওষুধ খেয়ে সেরে যেত, বা ওষুধ না খেলেও সেরে যেত হয়তো, কিন্তু টেস্টের রিপোর্টের জন্য আপনার রিপোর্টে বেরোলো কি না, আপনার কোলেস্টেরল লেভেল কিছুটা হাই, আপনার ব্লাড সুগার লেভেল কিছুটা বেশি। এখন আপনি আর জ্বরের রোগী নন। ডাক্তার সাহেব আপনাকে বোঝালো যে আপনার কোলেস্টেরল বেশি আর প্যারা ডায়াবেটিক হয়ে আপনি গেছেন, তো আপনাকে এখন থেকে কোলেস্টেরল নিয়ন্ত্রণের ওষুধ খেতে হবে। সঙ্গে সঙ্গে অনেকগুলো খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করলেন। আপনি খাবারের নিষেধাজ্ঞা ঠিক না মানলে আপনি কিন্তু একটু নিষেধাজ্ঞা না মানলেও চলবে, এদিক ওদিক হলে, কিন্তু ওষুধ খেতে কিন্তু ভুল করবেন না। যাই হোক, এইভাবে 3 মাস যাওয়ার পর আবার ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার তখন আবার টেস্ট দিলেন। দেখা গেল কোলেস্টেরলের মাত্রা কিছুটা কমেছে, কিন্তু রক্তচাপ সামান্য বেড়ে গেছে, যেটাকে নিয়ন্ত্রণ করতে তিনি আরেকটি ওষুধ দিলেন। এখন আপনার ওষুধের সংখ্যা হলো 2। আগে কোলেস্টেরল ওষুধ ছিল, এখন রক্তচাপ বেড়ে যাওয়ার জন্যে হাই প্রেশারের একটা ওষুধ আপনাকে দেওয়া হলো। তাহলে আগে একটা ওষুধ ছিল, এখন ওষুধ হয়ে গেল 2। কখন কি হয়ে যায়, এখনো তো কিছু হয়নি, এইরকম একটা চিন্তা, এইরকম দুশ্চিন্তায় আপনার রাতের ঘুমটা আস্তে আস্তে কমে যেতে লাগলো। ফলে ডাক্তারের পরামর্শে আপনি আবার ঘুমের ওষুধ খাওয়া শুরু করলেন। ডাক্তারকে গিয়ে বললেন যে আমার ঘুমটা কমে যাচ্ছে, তখন ডাক্তার আপনাকে ঘুমের ওষুধ দিল। তাহলে আপনার ওষুধের সংখ্যা হলো 3। একসঙ্গে এতগুলো ওষুধ খাওয়া মাত্রই আপনার বুকের মধ্যে জ্বালা পড়া আরম্ভ হলো। তখন ডাক্তার সাহেব বিধান দিলেন, প্রতিবেলা খাওয়ার আগে খালি পেটে 2টা করে গ্যাসের ট্যাবলেট খেতে হবে আপনাকে। বুঝতে পেরেছেন? তাহলে আগে ওষুধ খাচ্ছিলেন 3টে, এখন হয়ে গেল 4টে, ওষুধের সংখ্যা বেড়ে হলো 4। এইভাবে বছরখানেক যাওয়ার পর আপনি বুকে একটু ব্যথা অনুভব করলেন। একদিন হাসপাতালের এমার্জেন্সিতে ছুটলেন। ডাক্তার সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে বললেন, সময় মতো আসা এই যাত্রে বেঁচে গেছেন, আর একটু দেরি হলেই কিন্তু সর্বনাশ হয়ে যেত। তারপরও আরও কিছু টেস্ট করলেন, পরীক্ষা করতে বললেন, অনেক টাকার পরীক্ষা করলেন আপনি। তারপরে ডাক্তার সাহেব বিধান দিলেন, আপনি যে ওষুধগুলো খাচ্ছেন ওগুলো ওইভাবেই চলবে, তবে তার সাথে হার্টের জন্যে 2টা ওষুধ আপনাকে খেতে হবে। অবিলম্বে এই ওষুধ দুটো আপনাকে চালু করতে হবে, আর অবিলম্বে একজন এন্ড্রোক্রিনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞের সঙ্গে আপনাকে দেখা করতে হবে। তাহলে আপনার ওষুধের সংখ্যা 4 থেকে হয়ে গেল 6। এবার আপনি একজন হরমোন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করলেন। সেখানে যাওয়ার পর তিনি যোগ করলেন ডায়াবেটিস অর্থাৎ সুগারের ওষুধ 1টা, থাইরয়েড হরমোন সামান্য বেড়ে গেছে ফলে আরও 1টা। তাহলে সুগারের ওষুধ আগে ছিল 1টা, এখন হয়ে গেল 2টো, আর থাইরয়েডের ওষুধ 1টা বেড়ে গেল। তাহলে 6 থেকে ওষুধের সংখ্যা হলো 8। এখন আপনি জানলেন যে আপনি কিভাবে এখন
আপনি মনে মনে জানলেন যে ভাবতে থাকলেন যে আমি একজন খুব বড় রোগী, কারণ আমি হার্টের রোগী, আমি সুগারের রোগী, আমি অনিদ্রার রোগী, আমি গ্যাস্ট্রিকের রোগী, আমি থাইরয়েডের রোগী, আমি কিডনির রোগী, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এতগুলো রোগ আপনার মধ্যে এসে বাসা বাঁধলো, কিন্তু আপনি ডাক্তারের কাছে প্রথমে গেছিলেন জ্বর নিয়ে। আপনি তখন কি করলেন? আপনার ইচ্ছা শক্তিকে বাড়িয়ে, মনোবল বাড়িয়ে সুস্থভাবে বাঁচার ওষুধ নিয়ে বাঁচতে হবে, এইরকম একটা পরিবর্তন আনতে হবে, এটা শেখানো দরকার। আপনি রোগী, শুধু রোগী নয়, আপনি একজন বড় রোগী, আপনি একজন বড় অসুস্থ ব্যক্তি, আপনি একজন অসমর্থ রোগী, আপনি একজন বিধ্বস্ত রোগী, আপনি একজন ভঙ্গুর রোগী, আপনি অত্যন্ত নড়বড়ে ব্যক্তি, একজন রোগী। এইভাবে আরও 6 মাস চলার পর, এইভাবে আরও 6 মাস কেটে গেল। 6 মাস চলার পর কি হলো না, ওষুধগুলির একটা সাইড এফেক্ট আছে। এই সাইড এফেক্টের ফলে কি হলো না, আপনার প্রস্রাবের সমস্যা আপনার দেখা দিচ্ছে। ডাক্তার সাহেব তখন আবার চেক আপ করলেন, চেক আপ করে জানালেন যে আপনার কিডনিতে সমস্যা আছে। ডাক্তার সাহেব আবার নানা রকম কিডনির পরীক্ষা, ফাংশন এসব দেখলেন, রিপোর্ট দেখে দেখবেন ক্রিয়েটিনিন একটু বেশি, তবে নিয়মিত ওষুধ খেলে কোনো চিন্তা থাকবে না। তিনি আরও 2টো ওষুধ দিলেন, ফলে ওষুধের সংখ্যা হয়ে গেল 10। বর্তমানে আপনার মোট ওষুধের সংখ্যা হয়ে গেল 10। নিয়মিত আপনাকে 10টা ওষুধ খেতে হবে। আপনি এখন খাবারের চেয়ে ওষুধ বেশি খাচ্ছেন, আর সব রকম ওষুধের নানান রকমের পার্শ্ব প্রতিক্রিয়ায় দ্রুত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। বুঝতে পারছেন তো কি বলছি? বয়স্ক মানুষদেরকে বলছি, খুব ভেবে চিনতে ডাক্তারখানায় গিয়ে এই সমস্ত কাজগুলো দেখবেন। ডাক্তারবাবু বলছেন আর সঙ্গে সঙ্গে আপনি শুরু করছেন, এটাকে বন্ধ করতে হবে। চিন্তা ভাবনা করে দেখবেন, আপনি এখন খাবার খাচ্ছেন না, শুধু ওষুধ খাচ্ছেন। সামান্য খাবার, ওষুধ এক গাদা, তার পার্শ্ব প্রতিক্রিয়া আপনাকে দ্রুত মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। অথচ যে জ্বরের জন্য আপনি সর্বপ্রথম ডাক্তারের কাছে গিয়েছিলেন, তিনি যদি বলতেন চিন্তার কোনো কারণ নেই, সামান্য একটু জ্বর, এতে ওষুধ আপনাকে খেতে হবে না, কয়েকদিন একটু বিশ্রামে থাকুন, পর্যাপ্ত পরিমাণে একটু জল পান করুন, একটু টাটকা শাকসবজি খান, একটু ফল টল খান, শরীর ভালো রাখুন, ভোরবেলা ঘুম থেকে উঠুন, ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করুন, ব্যাস আপনার শরীর ফিট থাকবে, যান আপনি বাড়ি যান, কোনো ওষুধের আপনার প্রয়োজন নেই। সেই সময় যদি এই ডাক্তার এই কথা বলতো, তাহলে আজকে আপনার এই 10খানা ওষুধ আপনার ঘাড়ের উপরে চেপে বসতো না, আর দ্রুত মৃত্যুর দিকে আপনি এগিয়ে যেতেন না। কিন্তু ডাক্তার সেটা তো করবেন না, তাহলে ডাক্তারেরই বা চলবে কি করে, আর ওষুধ কোম্পানিগুলোর পেট ভরবে কি করে, কিভাবে? তাহলে তার চেয়েও একটা বড় প্রশ্ন দেখা দিল, কিসের ভিত্তিতে ডাক্তারগণ রোগীদেরকে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি বিকল বা হৃদরোগীর ঘোষণা করছেন? কি সেই মানদণ্ড? এসব নির্ধারণ কে করলো বা কারা করলো? একটু বিশদে জানুন। এগুলো আমাকে কিছু কিছু ঘটনা আমাকে কিছু পড়াশোনা করে জানতে হয়েছে, সেগুলো থেকে আমি কিছু কিছু আপনাকে বলবো। 1979 সালে, ইন দ্য ইয়ার 1979, এই সালে রক্তে শর্করার মাত্রা 200 ml বা ডিএল পেলে ডায়াবেটিসকে রোগী হিসাবে গণ্য করা হতো। 200 ml যদি শর্করার মাত্রা পাওয়া যেত, সেই হিসেবে সমগ্র পৃথিবীর মাত্র 3.5% মানুষ টাইপ 2 ডায়াবেটিস রোগী হিসাবে চিহ্নিত হতেন। ওই হিসেবটা যদি আমরা ধরতাম সেই সময়, তাহলে 3.5% শুধু টাইপ 2 ডায়াবেটিক রোগী হিসাবে চিহ্নিত হতেন। তারপরে 1997 অর্থাৎ 1997 সালে ইনসুলিন প্রস্তুতকারকদের চাপে সেই মাত্রা 1 লাখে কমিয়ে 126 ml করা হয়। ফলে ডায়াবেটিস রোগীর সংখ্যা
3.5% থেকে 1 লাফে বেড়ে 8% হয়ে যায়। অর্থাৎ রোগের কোনো রকম বহিঃপ্রকাশ ছাড়াই স্রেফ ব্যবসায়িক স্বার্থে 4.5% মানুষকে রোগী বানিয়ে ফেলা হলো। ইন দ্য ইয়ার 1999 বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই মানদণ্ডে সায় দিল। এদিকে ফুলে ফেঁপে ওঠা ইনসুলিন প্রস্তুতকারকরা অঢেল মুনাফা বিনিয়োগ করে সারা বিশ্বে নিত্য নতুন প্ল্যান্ট বসাতে লাগলো। তাদের চাপে নতি স্বীকার করে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন ADA 2003 সালে রক্তে শর্করার মাত্রা 100 ml কে ডায়াবেটিস রোগের মানদণ্ড হিসেবে ঘোষণা করে দিল। ফলে কোনো কারণ ছাড়াই 27% মানুষ ডায়াবেটিস রোগী হয়ে গেল গোটা পৃথিবীতে। আর বর্তমানে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন ADA কর্তৃক ঘোষিত মানদণ্ড হচ্ছে 140 mg/p হিসাবে বিশ্বে 50% মানুষকে কৌশলে ডায়াবেটিক রোগী বানিয়ে ফেলা হয়েছে। এদের অধিকাংশই ডায়াবেটিক রোগী হওয়া না সত্ত্বেও নিয়মিত ওষুধ খাবার ফলে এরা অধিকাংশই ডায়াবেটিক রোগীতে পরিণত হয়ে যাচ্ছেন। পার্শ্ব প্রতিক্রিয়ায় নানান রকমের রোগে আক্রান্ত হচ্ছেন, অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে যাচ্ছেন, শেষ পর্যন্ত মারাও যাচ্ছেন। এমন অবস্থা দাঁড়িয়েছে এখন যে টেস্ট করালেই যে কোনো মানুষ প্রি ডায়াবেটিক রোগী হিসাবে গণ্য হবেন। আপনি দেখুন, আপনি টেস্ট করান, দেখবেন আপনি যে বলবেন ভাবছেন আপনি সুগারের রোগী নন, ডায়াবেটিক, যে কোনো রোগী বয়স্ক মানুষ টেস্ট করান, দেখবেন আপনি ডায়াবেটিক রোগী হয়ে যেতে বাধ্য। এই যে কথাগুলি আপনাদের বললাম, এগুলো তথ্য সংগৃহীত কিছু কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু প্রত্যেকের জানা উচিত, সেই জানার জন্যই আপনাদের সামনে তুলে ধরলাম। এগুলো সংগৃহীত কিছু কথা, কিন্তু এটা আমি পেয়েছিলাম এক জায়গায়, সেই লেখাটি লিখেছিলেন জাবদুল ইসলাম, তার কাছ থেকে এই লেখাটি আমি পেয়েছিলাম, লেখাটা পড়েছিলাম এবং এই তথ্যটা পেয়েছিলাম, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা বুঝতে পারলেন। সুতরাং খুব সাবধান নিজেকে বিভিন্ন রকম টেস্ট করাবেন, সেগুলো চিন্তা ভাবনা করে করবেন। কতখানি এর মধ্যে যে গোপন ব্যাপার রয়েছে সেগুলোকে আপনাকে বুঝতে হবে। নমস্কার, ভালো থাকবেন।